এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি আমি সেলিয়া সুলতানা। আজকে আমাদের আলাপের বিষয় আবাসনে মধ্যবিত্ত নেই। এ নিয়ে আমরা আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন তৌফিকুল ইসলাম খান, তিনি জ্যেষ্ঠ গবেষক সিপিডি, এবং নাইমুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক হাসান অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের। আপনাদের দুইজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা বলছি যে আবাসন মধ্যবিত্তের নেই, সেটার অনেকগুলো বিষয় আছে। যদিও মৌলিক এই অধিকারটি সবার পাওয়ার কথা ছিল, খাদ্য, বস্ত্র, বাসস্থান তৃতীয়তেই আছে, কিন্তু আমরা দেখছি বিশেষ করে মধ্যবিত্ত যেন কিছুটা অস্বস্তিতে পড়ে গেছে। আবাসন সমস্যা, সেটি বাড়ি ভাড়া হোক অথবা নিশ্চিত একটি ফ্ল্যাট কেনার যে বিষয়টি আগে কিছুটা সম্ভাবনাময় ছিল, তাদের জন্য কিছুটা আশার আলো তারা দেখতে পেতেন, এখন অনেকটাই হচ্ছে তারা আশাহত হন এবং অস্বস্তিতে ভোগেন। আমরা এ নিয়ে আলোচনা করব। তৌফিকুল ইসলাম স্যারের কাছে জিজ্ঞেস করছি যে আবাসন নিয়ে মানুষ এত অসন্তুষ্ট কেন? আমরা বলছি যে প্রতি বছরই, বিশেষ করে কোভিডের পরবর্তী সময়েও দেখেছি যে আবাসন খাতে মানুষের বিনিয়োগ বেড়েছে, মানুষ আবাসনের নিরাপত্তাটি চায়, জীবনের যে কোনো অংশ থেকে তিনি কিছুটা স্বস্তির জন্য হচ্ছে একটি নির্দিষ্ট জায়গায় একটি স্থায়ী ঠিকানা চায়। তারপরও মানুষ কেন এত অসন্তুষ্ট এবং বিপদ, তার স্বাভাবিক অবস্থায় আসলে এটিকে নিতে পারছেন না, অস্বস্তিতে ভোগেন? আমার ধারণা যে এটা যারা দর্শকরা দেখছেন খুবই মানে অন্যান্য অর্থনীতির বিষয়ে তাদের কাছে একটু কঠিন মনে হলেও এটা তাদের অনেক কাছের বিষয় হবে, কারণ তারা প্রতিদিন হয়তো অনেকেই এটা অনুভবও করেন। বিষয়টা হলো যে ধরেন আমাদের এটা বড় পরিসরের যদি আমি উন্নয়ন গল্প থেকে আসি, বাংলাদেশের উন্নয়ন বা বাংলাদেশের কর্মসংস্থানের একটা বড় জায়গা হলো আমাদের খুবই ঢাকা কেন্দ্রিক, এবং ঢাকার পরে হয়তো চট্টগ্রাম বা এই ধরনের শহর কেন্দ্রিক। এর বাইরে খুব একটা আমাদের কিন্তু আমরা যেটাকে বলি উন্নয়ন বিকেন্দ্রীয়করণ হয়নি, ডিসেন্ট্রালাইজ হয়নি। তো ফলে ঢাকায়ও যারা আছেন, ঢাকা তো অধিক চাপের ভিতরে আছে এবং আপনার দেখবেন যে সবাই কর্মের জন্য এখানে আসতে চান। এখন যখন তারা কর্মের জন্য আসা শুরু করেন, একেবারে আমার যদি গরিব মানুষ থেকে শুরু করে আমি সবচাইতে ধনী মানুষদের কথা বলি, তারা ঢাকার ভিতরেই থাকতে চান এবং পরবর্তী প্রজন্মকেও তারা ঢাকার ভিতরে স্থায়ীভাবে থাকার কথা ভাবেন। এটার একটা বড় কারণ হয়তো এই একই রকম আমাদের উন্নয়নের গল্পে আমরা যেটা বলি যে একটা সমান্তরাল বাস্তবতা আছে। সবকিছু বলতে কি, আমি আপনাকে বলি, একটা তো কর্মসংস্থান আছে, চাকরি বাকরি ব্যবসা এখানে আছে, কিন্তু বড় একটা জায়গা হলো দেখেন আপনি আমাদের যে চিকিৎসা শিক্ষার কথাও যদি আপনি বলেন, তখনও কিন্তু এটা খুবই বিকেন্দ্রীকরণটি সেখানে হয়নি। মানে আপনি যদি এখন একটা যে আগের ধরেন পুরনো জেলা স্কুলগুলো অনেক ভালো ছিল এক সময়, যখন স্কুলের চাহিদাও তো বেড়েছে, তখন কম লোক স্কুলে যেত, এটা আগে মানতে হবে। তো সেই রকম মানটা এখন তো ওরকম নাই স্কুলের। আপনি ঢাকার বাইরে স্কুলে সবাই যদি একটা বিশ্ববিদ্যালয়ে যদি বলেন, ঢাকার বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চাবেন, কিছু হয়তো পাবলিক ইউনিভার্সিটি অনেক জায়গায় হয়েছে, কিন্তু আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসতে চাবেন, আপনার যদি একটা ভালো চিকিৎসার কথা বলেন, ঢাকা চট্টগ্রামের বাইরে আপনার একটা রোগ হলে এটা আপনি পাবেন না। তো এইটা মাথায় আছে। হ্যাঁ, আপনি এই জিনিসটা হলো প্রথম আমার মনে হয় যে দেখতে হবে। দ্বিতীয় হলো যে আমার দেশ হিসাবেও যদি বলি, আমার দেশের কিন্তু খুবই সবচাইতে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে প্রথম হবে বাংলাদেশ। প্রথম এই জন্য বলছি, কিছু নগর কেন্দ্রিক দেশ ছাড়া যদি আপনি চিন্তা করেন মাথা পিছু যেই আমাদের জমির পরিমাণ হয়, আমরা বলি যে পপুলেশন ডেন্সিটি, ওইটা বাংলাদেশ হাইয়েস্ট। এবং এইটা কম্পারেবল যদি আপনি চিন্তা করেন, আপনার ভারতের থেকে আমার 1.5 গুণের বেশি হবে আর কি। হ্যাঁ, তো এইটা তো একটা মানে বিরাট ব্যাপার, এবং ভারত অনেকের কাছে ক্রাউডেড মনে হয়। তো ফলে জমির পরিমাণ কম, নগর পরিকল্পনাটা সেইভাবে গড়ে ওঠেনি, ফলে সেইগুলো আমরা জানি। বড় একটা বিষয় হয়েছিল আপনার 90 দশকের শেষের দিকে বিশেষত এসে, সেটা হলো যে আমাদের এখানের যেই রিয়েল এস্টেট ব্যবসা, জমি এবং দালান বা এবং ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট কালচার আসা শুরু করলো 80 দশকে শেষের দিকে, 90-এর শেষের দিকে আসলে এটা বড় আকারে আসলো। তখন আস্তে আস্তে এটার দামটা এমন জায়গায় চলে গেছে যে সাধারণ মানুষ যদি সৎভাবে একজন মধ্যবিত্ত তার যে সঞ্চয় করে বা নিয়ে উনি এটাকে আবাসন করতে চান, তার জন্য এটা কঠিনতর হয়ে গেছে। দ্বিতীয় হলো যে আমাদের এখানে ইন্টারেস্ট রেট, যেটা সুদের হার বেশি, ফলে ঋণ নিয়ে করবেন, আধুনিক বিশ্বে যেরকম হয় সেই রকম পরিস্থিতিও নাই।
তার পাশাপাশি হয়ে এসছে হলো যে এই সময়ে একটা মানে সমাজের একটা অংশ দুর্নীতির টাকা এভাবে এনেছেন যে তাদের জন্য ঠিক স্বাভাবিক আয় দিয়ে এটার ভিতরে যাওয়ার কোনো সুযোগ নেই, ফলে এত দাম বেড়ে গেছে। ফলে একদিকে আপনি সাধারণ মানুষ এখানে কিনতে পারেন নাই, অন্যদিকে হলো দুর্নীতির অর্থ দিয়ে একজন আপনারা শুনবেন যে কিছুদিন পর পর আমরা নিউজে দেখি যে একজন 5টা 10টা শত ফ্ল্যাট নাকি ওনাদের আছে। তো এই ধরনের পরিস্থিতি চলে আসে। আমি আলাদাভাবে গল্প শুনি, যেটা বলে আমি শেষ করব, যে অনেকের কাছে শুনেছি যে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বসে আছেন, নগদ টাকা দিয়ে কিনে নিয়ে গেছেন। এবং আপনার যেটা শেষ যেই পয়েন্টটা বলবো, তারপর রিয়াজ ভাইয়ের বলতে সুবিধা হবে, কিন্তু আপনি যদি লিগালি আপনি দামগুলো দেখেন জমির রেজিস্ট্রেশনে বা আপনার বাড়ির রেজিস্ট্রেশনে বা অ্যাপার্টমেন্টের রেজিস্ট্রেশনে, আপনি দেখবেন দাম অনেক কম। ফলে খুব স্বাভাবিকভাবে এই সেক্টরে একটা বড় অংশের কালো টাকা, দুর্নীতির টাকা এবং কর না দিয়ে কর ফাঁকি দেবার টাকা এখানে ঢুকে গেছে। ফলে সার্বিকভাবে এই ধরনের চাপগুলোর ভিতরে এই খাতটা আছে এবং মধ্যবিত্তের জন্য এক ধরনের ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে। আমি এই জায়গাটিতে কথা বলবো, দুর্নীতির যে টাকা এখানে আসা, যেটি আমরা বলি যে কালো টাকা সাদা করার এক ধরনের সুযোগ, এটি আমাদের গত কয়েক অর্থ বছরেই আমরা দেখেছি এই সুযোগটি রাখা হয়েছে। তার আগে আমি নাইমুল হাসানের কাছে জিজ্ঞেস করব, যেহেতু আপনি এই ইন্ডাস্ট্রিতেই আছেন, আমরা বলছি যে মানুষ কিছুটা অস্বস্তিতে আছে, এত দাম বেড়ে যাওয়ার কারণ কি আপনাদের দৃষ্টিতে, আপনারা যখন দেখেন? আমি তৌফিক ভাইয়ের কথা থেকে আসি। জি, আসলে যেটা হয়েছে, মানে আসলে মধ্যবিত্তরা কখন কিনতে পারবে একটা ফ্ল্যাট? যখন তার বাড়ি ভাড়া, ধরুন আমি বাড়ি ভাড়া দিই 20,000 টাকা দিই, 30,000 টাকা দিই, আমি শহর অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, তাহলে সবার হয়তো বুঝতে সুবিধা হবে। আপনি যখন মধ্যবিত্তর একটা 20,000, 25,000, 30,000 টাকাতে বাড়ি ভাড়া থাকে, সে একটা ফ্ল্যাট কিনলো, তারপরে যদি তার ইনস্টলমেন্টটা ওটার কাছাকাছি হয়, 30,000 যে দিচ্ছে তার যদি ইনস্টলমেন্টটা হয় 35,000, যে 20,000 দিচ্ছে তার যদি হয় ইনস্টলমেন্টটা 25,000, তাহলেই তো আসলে আপনার ফ্ল্যাট কিনতে পারবেন। একদম, মানে আমি বলছি যে বেসিক রুলটা তো এরকমই, যে আপনি ওইরকম ভাবে কিনতে পারবেন। সাধারণত আমরা ধরে নেই যে একজন মানুষ তার আয়ের 50% হচ্ছে তিনি এই জরুরি কাজে ব্যবহার করেন। অ্যাবসলিউটলি, তো ম্যাক্সিমাম তাই। এবং আমরা প্রথমে যেটা ডিবিএস শুরু করেছি 70% পর্যন্ত লোন দিত, এখন 80-90% পর্যন্ত লোন দেয়। তো লোন দিলেই তো হবে না, উনি যেটা বললেন, যেইভাবে আমাদের সুদের রেটগুলো বাড়ছে, মানে আসলে মধ্যবিত্তর সীমানার মধ্যে এখন অলমোস্ট নাই। আমি যদি বলি একদম ব্ল্যাঙ্কলি, অলমোস্ট নাই। এখন কেন বেড়েছে? বেড়েছে কারণগুলো অনেকগুলো কারণ আছে। এর মধ্যে বেসিক কারণ হচ্ছে প্রাইস অফ ল্যান্ড। ল্যান্ডের ভ্যালুটা এমনভাবে বেড়ে গেছে, এমনভাবে ইনফ্লেটেড হয়েছে, ওই যে যেটা বললো তৌফিক ভাই, এগুলি কষ্ট লাগে যে কিছু কিছু লোকের কাছে এত টাকার কাছে দে ডোন্ট বদার, দামই জিজ্ঞেস করে না যে কত দাম, এত টাকা ঠিক আছে দিয়ে দেন। এই ধরনের যখন আপনি একটা সমাজে চলে আসবে, মানে ডিসপ্যারিটিটা অনেক বেড়ে যাবে, তখন কি হবে আপনি তো ঠিক রাখতে পারবেন। তার মানে আপনারা দুইজনই বলতে চাইছেন যে কিছু মানুষের হাতে অনেক অর্থ চলে যাওয়ার কারণেও হচ্ছে এর প্রভাবটি পড়ছে। আর সেকেন্ড হচ্ছে, ধরেন এই যে রাজুক নিজে নিজে ফ্ল্যাট বানাচ্ছে। আমরা সবসময় বলি আমরা কম দামে কখন ফ্ল্যাট দিতে পারবো। ধরেন আমি ওয়ান অফ দি ফিউ ডেভেলপার্স যারা 2-1টা জায়গা গভর্নমেন্ট থেকে পেয়েছি এবং এত কম দামে দিতে পেরেছি। আমি আসলে একদমই বলবো না আমি দিতে পেরেছি, আমাদের মতো হয়তো কয়েকজনে পেরেছে। মানে আমি 500 টাকা 600 টাকা অ্যাপার্টমেন্ট, স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টে দিতে পেরেছি, বিকজ আমি গভর্নমেন্ট থেকে জমিটা পেয়েছিলাম 2000 সালে। মানে আপনি খুব বেশি আগেও না, মানে আপনি বলেন এত কষ্ট লাগে যে আপনি তাহলে কি করতে হবে, আমাকে যে কোনো মূল্যে আমাকে জমির কম দামে দিতে হবে। আরেকটা যেটা বললো তবে ডিসেন্ট্রালাইজেশন ইজ এ মাস্ট। আপনি সবগুলা জেলা স্কুল ছিল বেস্ট স্কুল, এখন আপনি আমাকে বলেন ঢাকায় সবাই চলে আসতেছি, কারণ হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনার যে সুযোগ সুবিধা, কেউ একটা পার্ট টাইম কাজ করছে, যে একটা 2 ঘন্টা কাজ করছে, সে কিছু ইনকাম করতে পারছে, তাহলে আপনি কি দাঁড়াচ্ছে? ওভারঅল সব ফ্যাসিলিটি আমরা শহর কেন্দ্রিক করে ফেলতেছি। অতএব মধ্যবিত্তকে হতে হলে ওই যে আপনি যেটা বলছেন যে দূরের থেকে যদি 1 ঘন্টায় আসতে পারে, 1.5 ঘন্টায় আসতে পারে, ওখানে যদি আমরা একটা সুন্দর ডেভেলপড সিটি করে তৈরি করতে পারি, আমাদের দেশে একটাও নাই। দুঃখজনক হলেও সত্যি, আমরা বলছি অনেকগুলো আমরা গেটেড কমিউনিটি, কিন্তু গেটেড কমিউনিটির সবগুলোই ভ্যালু কিন্তু মধ্যবিত্তের আওতার বাইরে, যেখানে উচ্চবিত্তরাই যেতে পারে। আসলে মধ্যবিত্তদের কাছে আমরা সেইভাবে একদমই রিচ করতে পারিনি। মানে যদি বলি যে আবাসন প্রকল্প যখন করা হয়, তাহলে কাদেরকে টার্গেট করে করা হয় এই মুহূর্তে যদি দেখতে হয়? যেমন আমরা দেখি যে গুলশানের সবচেয়ে বেশি আবাসন প্রকল্প গড়া হয় এবং সেখানে বিক্রির হারও বেশি, তারপরে আসে ধানমন্ডি, বাড়িধারা, এই বিষয়গুলো। তৌফিকুল ইসলাম খান।
না দেখেন, আমি শোনেন, এটা তো হবেই পৃথিবীর যে কোনো দেশে। এটা আপনি যদি মনে করেন যে খালি মধ্যবিত্তকে টার্গেট করে আবাসন হবে, তা তো না। এবং সব পৃথিবীর সর্বত্র আপনার, মানে আমি কেন তুলনা করি, দেখেন আবাসন প্রকল্প নিয়ে ধরেন বাংলাদেশই তো একমাত্র দেশ না, পৃথিবীর অন্য দেশেও ইতিহাস আছে, ওইখানেও হয়। ওখানেও আপনি বড় টাউন, মানে দামি জায়গা থাকবে। আমি ধরেন একেবারে ইউএস এর কথা বলি, হ্যাঁ, আমরা যে বলি যে ধরেন অনেকেই আমরা বলি যে উনি নিউ ইয়র্কে থাকেন। বেসিক্যালি নিউ ইয়র্কের যেটা মেইন শহর ম্যানহাটন বলি আমরা, ওই জায়গায় যে মানে আপনার কেউ কোনো একজন মধ্যবিত্ত আমেরিকান ওখানে বাড়ি কিনতে, একটা বাড়ি তো ফ্ল্যাট কিনতে পারবেন না, সম্ভব না ওনার পক্ষে, হ্যাঁ, এটা হয় না। কিন্তু যেটা আসলে মানে বলছিলেন উনি, সেটা হলো যে বড় জায়গা হলো যে আপনি চিন্তা করে দেখেন যে আপনি একটা ঘন্টাখানেকের একটা ট্রাভেল, এমনিতেও আপনার ঘন্টাখানেক কোথাও লাগে ঢাকা শহরে না ট্রাফিকের জন্য, ট্রাভেল করে আপনি ম্যানহাটন চলে যেতে পারেন কাজে। সুতরাং ওই জায়গাটাতে আবাসনটা গড়ে উঠেছে। হ্যাঁ, নিউ ইয়র্কেও যারা গিয়েছেন প্রচুর বাংলাদেশি থাকেন এখন, বা প্রবাসী বাংলাদেশি থাকেন, বাংলাদেশি আমেরিকান থাকেন, আমি আলাদা আলাদা করে শব্দ বলছি, তারাও কিন্তু ওইভাবেই করেছেন। তারা যে ম্যানহাটনে কিনতে পারছেন তা না, কিন্তু এই ধরনের তৈরি হয়েছে। একই বিষয়ে আপনি ভারতে দেখবেন, আমি আরেকটু নিচে আসি, একদম উপরের উন্নত দেশের কথা বলছি না, এইভাবেই গড়ে উঠেছে। বাংলাদেশের সমস্যাটা হলো যে দুটো বিষয় হয়েছে, যে আপনি সবসময় ঢাকার কাছে থাকতে যাবেন, কারণ আপনার স্কুল কলেজ এগুলো ডিসেন্ট্রালাইজ, ওই জায়গাটাতে আপনি থাকতে চান। আমি ছোটোবেলায় বলেছি যে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি তখন আমরা আমাদের বাসার কাছের ভালো স্কুলে পড়তাম, সুতরাং আমার ক্যাচমেন্ট এরিয়া, হ্যাঁ, এইটা খুবই বড় আকারের একটা কনসেপ্ট বাইরের ডেভেলপমেন্টে বা কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, যে আমার ওরা বলে যে স্কুল ডিস্ট্রিক্ট, ভালো স্কুল ডিস্ট্রিক্টে গিয়ে কিনি, এটা কনসার্ন না তা কিন্তু না। তো ওনারা গিয়ে ওই জায়গায় বাসা করেন, ওই ভালো স্কুল ডিস্ট্রিক্টে আপনি দেখবেন যে অর্থাৎ যে স্কুলের রেটিং ভালো ওই জায়গায় বাসার দামও বেশি, ভাড়া বেশি, বাসার দাম বেশি। আমাদের এখানে হয়েছে উল্টো, আমাদের এখানে হয়েছে যেখানে আমাদের স্কুল ভালো থাকে বাবা মামা ওইটার কাছে গিয়ে থাকতে চান। হ্যাঁ, আমি একটা এখন পর্যন্ত আমরা কেনার কথা বলছি, বাড়ি ভাড়াও একটা কনসার্ন আছে মধ্যবিত্ত, তো সেইটি আলোচনা হয়তো একটু অন্য ধরনের আলোচনা। কিন্তু যারাই যে বলছেন যে বাড়ি কিনছেন, তাদের কয়টা বাড়ি লাগে, তারা কিন্তু মানে কেউ কেউ শুনেছে যে শত বাড়ি কিনে ফেলেছেন, কি করবে টাকা দিয়ে। হ্যাঁ, এবং আপনার শুধু কেনার ব্যাপার না, আপনি যদি দলিল মূল্য দেখেন, দলিল মূল্যতে কিন্তু আপনার মনে হবে যে তাহলে ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল। অর্থাৎ আপনি যদি আমার স্পেসিফিক কথা আছে, দলিল মূল্য আছে, আমি জানি স্পেসিফিক কথা, আমি সেটা আলোচনাটা আসুক এই জন্য আমি বলি, কারণ সবগুলো বিষয় বেনজির পরিবার আমরা দেখেছি গুলশানে মানে 22-23 কোটি টাকার মূল্যের বিষয়টি 2 কোটি টাকায় ফ্ল্যাট কিনেছেন, এটিও তো আমরা দেখেছি। তার মানে হচ্ছে আপনি এগুলো তো হচ্ছে আমাদের যখন ডিডগুলো হয় সে ডিডের মাধ্যমেই কিন্তু ওটি দেখানো হয়েছে। এটা তো ধরেন কেউ দুর্নীতির কথা আপনি বলছেন, ওনার নামে দুর্নীতির অভিযোগ আছে, এটা আইন আদালতে বিচার হবে, তদন্ত হবে আমি আশা করি, তো সেইটা একটা আছে। কিন্তু স্বাভাবিকভাবেও যারা নিজের সৎ উপার্জনের আয় কিনছেন সেখানেও আছে আর কি। সুতরাং কেউ আসলে এই সেক্টরটাতে অ্যাকচুয়ালি ডেভেলপমেন্টের অংশ হিসেবে দেখেন না। আপনি যে বললেন না মৌলিক চাহিদার আলোচনা করলেন না আপনি, যে অন্ন বস্ত্র বাসস্থানের বিষয়টা বা আবাসনের বিষয়টা আমাদের ডেভেলপমেন্ট ডক্ট্রিনে, আমাদের যেই পলিসি আছে ডেভেলপমেন্ট পলিসিতে ঠিকমতো সেই অর্থে উন্নয়নের অংশ হিসেবে বড়ভাবে আসে, সূচক হিসেবে আসেই না, মানে এটাকে চিন্তার ভিতরে আসে নাই যে, এবং এইটার তথ্য উপাত্ত, এটার আইনি প্রক্রিয়া, এটার ভিতরে কি অনিয়ম আছে এবং এটার ভিতরে কিভাবে আমার অন্য সেক্টরের দুর্নীতি, আমি দুর্নীতির কথা বলছি, আবার আমার যে উন্নয়নের যেই দুর্বলতাগুলো, যে আমি ডিসেন্ট্রালাইজ করে স্কুল মানে হাসপাতাল অন্যান্য জায়গায় নিতে পারি নাই, যোগাযোগ ব্যবস্থা করতে পারি নাই, এই সামগ্রিকভাবে এই বিষয়টাকে দেখা উচিত। আমি একটা কথা বলে শেষ করি যে ধরেন ঢাকা নিয়েই আমরা অনেক কথা বলি আসলে, কিন্তু ঢাকার বাইরেও অনেক আলোচনা আছে, এটা আমি করতে চাবো, আমাকে সুযোগ দিন। কিন্তু ঢাকার ভেতরেও খুব বড় করে আলোচনা হয় যখন ওই যে ড্যাপ হয়, হ্যাঁ, ডিটেলড এরিয়া প্ল্যান, তো ওই নগর মূলত নগর পরিকল্পনা দর্শকদের জন্য বলছি, তো ওইটার বাইরে গিয়ে কোনোদিন কেউ আবাসনের বিষয় নিয়ে এবং এটার সাথে অন্যান্য উন্নয়নের বিষয়গুলোকে সংযোগ করে কখনো দেয়নি। একটা বড় কারণ হলো আমার দেশের লোকাল গভর্নমেন্ট খুবই দুর্বল। ঢাকা শহরের
এখন 2 জন মানে নগরপিতা আছেন বা 2টা সিটি কর্পোরেশন আছে, তাদের আওতার ভিতরে এগুলো পড়ে না। আমাদের এই উন্নয়নের মডেলটাও অনেক ক্ষেত্রে এই বিষয়গুলোর জন্য আসলে দুর্বলতার কারণ হচ্ছে। অর্থাৎ যদি বলি যে সমতা সবার জন্য একটি জায়গা তৈরি করবে, সেই জায়গাটি হয়তো তৈরি করতে পারছে না। এটি নিয়ে আমরা কথা বলবো, একটি ছোট বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি, সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি আবাসনে মধ্যবিত্ত নেই কেন, আসলে তার অনেকগুলো বিষয় চলে এসছে। একটি বিষয় হচ্ছে আমি জানতে চাই যে 2023 সালে যেমন হাউজিংয়ের যে প্রবৃদ্ধি হয়েছে, একটি পরিসংখ্যান ব্যুরো থেকেই 3.68, 2024-এ 3.63 প্রবৃদ্ধি। তারপরেও আমরা বলছি যে মধ্যবিত্ত নেই। জিডিপির অংশ হিসেবে বলছেন। এটি হচ্ছে যে যতটুকু সেল করা হয়েছে আবাসনের ক্ষেত্রে, এবং নিবন্ধনেও 2021 সালে 11,000 কোটি টাকা নিবন্ধন হয়েছে। 24 সালে অলরেডি মার্চ এপ্রিল পর্যন্তই দেখা গেছে যে 24,000 কোটি টাকার বেশি। অর্থাৎ আবাসনে বিক্রি যে কম হচ্ছে বা প্রবৃদ্ধির অঙ্ক দেখে খুব বেশি বলার উপায় নেই যে একেবারেই খুব খারাপ, কিন্তু আসলে কার হাতে যাচ্ছে? আমরা যদি দেখি গুলশান, বাড়িধারা, যে এই ধরনের লাক্সারিয়াস যে অ্যাপার্টমেন্টগুলো বিক্রি হয়, এগুলো বরং অ্যাডভান্স বিক্রি হয়ে যায়, কিন্তু আমরা সে হারে কিন্তু প্রবৃদ্ধির জায়গায় আমরা দেখছি না মধ্যবিত্ত আসছে। আগেই বলেছি সমতার কথা। সমতা কিভাবে আসলে নিশ্চিত করা সম্ভব যখন 40-50 কোটি টাকা দিয়ে কেউ কিনে নিতে পারছেন একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, আবার কেউ হয়তো অ্যাফোর্ডই করতে পারছেন না, হয়তো মোহাম্মদপুর অথবা এই ধরনের এরিয়াগুলোতেও, এমনকি বসিলা বা হচ্ছে আশেপাশে যে কেরানীগঞ্জের এলাকাগুলো রয়েছে সেগুলো এখন হাতছাড়া অনেকটা বলা যেতে পারে। আচ্ছা, আমি দুটো দিয়ে মানে তৌফিক ভাইয়ের কাছ থেকে দুটো জিনিস নিয়ে আমি আপনার এই প্রশ্নে আসছি। উনি বলছিলেন ইউএসএ এবং ভারতের উদাহরণ দিয়েছিলেন। আমার মনে হয় আরো ভালো উদাহরণ হচ্ছে, মানে আরো সমসাময়িক উদাহরণ হচ্ছে ইউকে দেখবেন ট্রেন যায় অনেক দূর, মানে ইউকে ট্রেন বিস্তৃতি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। অতএব আপনি অনেক দূর থেকে 1.5 ঘন্টায় খুব সুন্দর করে চলে আসতে পারছেন, এবং ওইখানকার অনেকগুলো প্রাইস আমাদের গুলশান বনে থেকে কম। সেকেন্ড হচ্ছে মালয়েশিয়া, আমার সবচেয়ে ভালো উদাহরণ। তৌফিক ভাই আমরা রাজি হবেন, গেটেড কমিউনিটিতে মালয়েশিয়া ইজ দ্য মানে মডেল অফ দি গেটেড কমিউনিটি। সো এবং মালয়েশিয়ায় কিন্তু অনেক কম প্রাইস, আমাদের থেকে অনেক কম প্রাইস। এবং এইগুলো যদি আমরা উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু মধ্যবিত্তকে কিভাবে আমরা আকৃষ্ট করতে পারবো, এগুলি খুবগুলো সহজভাবেই আমরা চলে যেতে পারি। এখন আপনি বলছেন নিবন্ধন, আপনি যে প্রশ্নটা করেছেন, নিবন্ধনের মাত্রা দিয়ে আমাদের এই মধ্যবিত্তের অবস্থা বোঝার কোনো সুযোগই নেই। ওই নিবন্ধনে 3.85 যদি আপনারা দেখেন, দেখবেন 0.25 হচ্ছে মধ্যবিত্ত, আর 3.4 হচ্ছে আপনার উচ্চবিত্তর দিয়ে মানে আপনার হয়ে যাচ্ছে। অতএব নিবন্ধনের পয়সা দিয়ে আমাদের এই মধ্যবিত্ত জাজমেন্ট করার কোনো সুযোগই নেই। আপনি বরং আমাদের আসলে মানে আমাদের তো সবসময় পরিসংখ্যান দেখলে আমরা খুশি হয়ে যাই, আমরা বলি কিন্তু সমতা কতটুকু থাকে? সমতা আসলে একদমই থাকে না, আমাদের একদমই সমতা থাকে না। এই জন্য মধ্যবিত্ত যদি আলাদা করে রিসার্চ করা যেত যে আমরা 2090 সালে কি হতো, 95 কি হয়েছে, 2000 কি হয়েছে, 15 কি হয়েছে, 20 হয়েছে, এবং কি পরিমাণ মধ্যবিত্তরা আপনি আসলে দিতে পারছেন। যেমন ধরেন আমি বলি, আমাদের কিন্তু ফার্স্ট একটু ডেভেলপ কান্ট্রিতে ফার্স্ট বায়ার বলে একটা, আমি মধ্যবিত্তের কথা বলার চেষ্টা করছি, ফার্স্ট বায়ার বলে একটা কথা আছে। আপনি হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করেন, আপনি প্রথম বায়ার একটা ফ্ল্যাট কিনছেন, তাকে কিন্তু আপনি একটা মিনিমাম পয়সা দিয়ে গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি দিয়ে তাকে কেনার ব্যবস্থা করে দেয়। দ্যাট শুড কাম। ওটা যদি না আসে তাহলে মধ্যবিত্তরা কীভাবে আপনার সাহায্য করবে? আপনি যে বলছেন খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, আমাদেরকে ওটা দিতে হলে আমাদের কিছু একটা চিন্তা করতে হবে। এবং দেখেন ফার্স্ট বায়ার মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু। আপনার জীবন সংসার শুরু করেছেন, আপনি একটা ফ্যামিলিতে যাচ্ছেন, হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাকরি করে, তখনই আপনি নিয়ে নিলেন, এবং ওখানে কিন্তু আপনার শেয়ারডও আছে। আপনি ইচ্ছা করলে গভর্নমেন্টকে 50% দিতে পারবেন, আপনি 50% রাখতে পারবেন। পরে যখন আপনার অ্যাবিলিটি হবে তখন আপনি গভর্নমেন্টের কাছ থেকে 50% নিয়ে যাচ্ছেন। আমরা এত পরিবর্তন মানে সংস্কার বলি, এগুলি সবগুলি আমাদের চিন্তা করা দরকার। মধ্যবিত্তকে আনতে হলে আমাদেরকে প্রাইসটা এমনভাবে করতে হবে, এবং সবাইকেই একটা, যেমন ধরেন গভর্নমেন্ট এমপ্লয়ির এখন 9% লোন পাচ্ছে, এর মধ্যে গভর্নমেন্ট দিচ্ছে 5%, ওরা দিচ্ছে মাত্র 4%। এটা যদি গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য হয়, আমাদেরও একটা সার্বজনীন চিন্তা করা দরকার যে আমরা এই বাসস্থানগুলো মধ্যবিত্তকে কিভাবে আরো সমতায় নিয়ে আসব। আমি ওই জিনিসটাতে আসতে চেয়েছিলাম, ভালো হয়েছে যে আপনি বলে দিয়েছেন।
তৌফিকুল ইসলাম খানের কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা বলছিলাম যে মধ্যবিত্তের সমতার কথা, তার মানে কি এই যে সরকারি যারা চাকরিজীবী আছেন তাদের জন্য সরকারের যে সুযোগ, আমরা এখন কিন্তু ব্যাংকেও সে ধরনের প্রোডাক্ট দেখছি না। আবাসন খাতের জন্য খুব ভালো, কারোর জন্য মনে হবে যে না আমি ব্যাংকের লোনও নেই, মূল্যস্ফীতি অন্যতম একটি কারণ, সুদের হার বাড়ানো হয়েছে। একটু বলবেন যে নীতিগত জায়গাগুলোতেও কি আমাদের বৈষম্য তৈরি করছে, সেখানে কি পরিবর্তন দরকার? আমি প্রথমে বলি যে সার্বিকভাবে গত 2-3 মানে এখন যেই সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি আছে এটা বাংলাদেশের অর্থনীতি চাপের আছে। পৃথিবীর যে কোনো দেশে অর্থনীতি যখন চাপে থাকে তখন আবাসনের পরিস্থিতি খারাপ থাকে, এটা হয়। বিশেষত মানুষ মূল্যস্ফীতির চাপে পড়ে তার সঞ্চয় টঞ্চয় হয়ে এটাকে কম থাকার কথা। তারপরেও আপনি দেখবেন বাংলাদেশে এটা পুরোপুরি হয় না, কারণ হলো যে যাদের মূল্যস্ফীতি টাচ করে না, এটা আমি বিয়ার বলছি যে একটা বড় অংশ দুর্নীতির সাথে ভিতরে ঢুকে গেছে। কত পার্সেন্ট এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নেই বলে। সুতরাং আমি আপনাকে 3-4টা মানে পরামর্শ আমার আছে আর কি, আমার রেকমেন্ডেশন বাইরে থেকে করে বলছি। প্রথমত আমাকে চিন্তা করতে হবে যে ঢাকা এবং বাংলাদেশ এইটা খুবই ঘনবসতিপূর্ণ। সরকারি পর্যায় থেকে প্লট এবং ফ্ল্যাট দেওয়া, সেটা তো ওনার চাকরিজীবীর জন্য হোক, এইটা ওনার ওই বিশেষ কৃতিপূর্ণ পেশাদারদের হোক, এটা বন্ধ করে দেন। এবং আমি ডিসক্লেমার দিচ্ছি যে এটা অনেকের মনে হতে পারে আমি পেয়ে গেছি, না পাই নেই, আমি পাওয়ার কোনো সম্ভাবনাও নেই, আমি সেই কারণে বলছি তাও না। কেন বলছি? কারণ হলো এটা দেওয়ার মতো অবস্থা নেই। আমি জানি যে একসময় দেওয়া হয়েছে, এখন আর সামর্থ্য নাই, এটা বৈষম্য তৈরি করছে এবং এইটা নিয়ে ব্যাপক আলোচনা, দুর্নীতি, তোষামত, এইটা অন্য জায়গায় ক্ষতি করছে। এটা কইরেন না, এটা বন্ধ করে দেন। এবং উনি যেটা বলছেন আমি মনে করি যে ওই ধরনের জায়গায় সরকার গিয়েছিল কিছু যে সরকার একটা জমি দিবেন, সেটাকে রিলেটিভলি কম প্রাইসে দিবেন, একেবারে শূন্য দামে দিবেন, এটা আমি মনে করি না। সরকারের এটা দিবেন, এটা উনি মালিকানাও হতে পারে, ওনার একটা সেক্টরের একটা মডেল তৈরি করেন, এটা কমার্শিয়াল যারা আছেন তাদের সাথে মিলে এটাকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে আপনারা করেন এবং ফার্স্ট বায়ার করেন। 2 নম্বর, এটাকে যদি করতে চান তাহলে আপনাকে একই সাথে যেটা করতে হবে যে তথ্য উপাত্তের একেবারে আপনারা একটা কম্প্রিহেন্সিভ কাজ করতে হবে। আমরা এটাকে বলি কারণ হলো আমরা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সম্পদ কর নিয়ে কাজ করেছি, প্রপার্টি ট্যাক্স নিয়ে। এখানে বড় সমস্যা হলো আমার যেই ট্যাক্স সিস্টেমের ভিতরে একটার সাথে যুক্ততা নেই। মানে ধরেন আমার এখন ন্যাশনাল আইডি আছে, আমি চাইলে আসলে এইটাকে একটা যৌক্তিক পর্যায়ে আনতে পারি। যেমন আমার এনবিআর এর তথ্য, আমার যেই হোল্ডিং ট্যাক্সের তথ্য এবং আমার যে ব্যাংকের তথ্য, এইটাকে যদি আমি কানেক্ট করি, এরকম এটা করা সম্ভব আমার ন্যাশনাল আইডি দিয়ে। এই ধরনের আমরা এটাকে বলি হলো ডেটাবেসের অপারেটিবিলিটি। এই অপারেটিবিলিটি তৈরি করলে এখানে অনেক দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। এটা হলো সেকেন্ড জিনিস। এবং তখন আপনি বুঝতে পারবেন কেউ ফার্স্ট বায়ার আছেন কি নাই। হ্যাঁ। 3 নাম্বার যেটা, সেটা হলো যে আমি মনে করি যে এই ধরনের প্রক্রিয়ার ভিতরে যাওয়ার আগে এইটার মানে একই সাথে যেটা করতে হবে সেটা হলো আমার যেই প্রাইসটা দলিলের প্রাইস হচ্ছে এবং যেটা আছে এটার মধ্যে অনেক পার্থক্য থাকে। এটা একটা বড় কারণ হলো ওইখানে অনেক ধরনের ট্যাক্স দিয়ে বড় করে রাখা হয় এবং একটা বিষয় আছে যেটাকে আপনার জানেন যে প্রত্যেকটা এলাকা ভেদে একটা সিলিং দেওয়া আছে যে এর থেকে প্রাইস কম হইতে পারে না। সবাই ওই সিলিং প্রাইসে গিয়ে ওটা করেন, মার্কেট প্রাইসে ওটা জমি রেজিস্ট্রেশন করেন না। ফলে সৎভাবেও যিনি জমি কিনছেন বা অ্যাপার্টমেন্ট কিনছেন ওনারটা কালো হয়ে যাচ্ছে, টাকা বিক্রি করছেন, যিনি মানে বিক্রি করছেন তার জন্য। তো এইটা হলো কস্ট কমানোর জন্য। আবার আপনি যদি রাজস্ব বোর্ডের কাছে যান, ওনারা বলবেন যে এইটা ওনারা করছেন না, কারণ ওইটা যদি করেন তাহলে ওনাদের আয় কমে যাবে। এটা ওই আমরা ক্লাসিক যেটা বলি যে চিকেন এর নেক প্রবলেম, ডিম আগে না মুরগি আগে। কিন্তু আমি প্রমাণ করে দিতে পারবো। আমি মনে করি এটা একই রকম ভাবে হওয়া উচিত। করেরটাও এটা ঠিক হওয়া উচিত এবং মার্কেট প্রাইসও হওয়া উচিত এবং মার্কেট প্রাইস দেখার জন্য এটা করে। আমি 4 নাম্বার আমার প্রস্তাব হলো সকল ধরনের কালো টাকা রাখার যে বিভিন্ন ধরনের পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে এগুলোকে বাতিল করেন। একটা বাতিল করা হয়েছে 15% ইন্ডেমনিটি দিয়ে, আমি শেষ করছি, কিন্তু আর একটা রেখে দেওয়া হয়েছে পার্টিকুলারলি আবাসন খাতের ইনভেস্টমেন্টের জন্য। এবং আমি গত বাজেটের পর আমি হিসাব করে দেখেছি এটাকে হার নতুন করে দেওয়া হলো, স্কোয়ার মিটার ধরে এটা করা হয়। আমি হিসাব করে দেখেছি
যে বাংলাদেশের যদি গুলশানের মতন এলাকা যেটা বলছেন ওখানে যদি করেন থেকে শুরু করে ঢাকায় মোহাম্মদপুর মিরপুর এরিয়া এবং ঢাকার বাইরেও কুমিল্লা এবং অন্যান্য শহর আছে, সেখানে এটা 2.5 থেকে 3.5% মতো ট্যাক্স দিয়ে তারা পুরাটাকে সাদা করে ফেলতে পারেন। এটা আইনি প্রক্রিয়ার ভিতরে আছে। এগুলো বন্ধ করেন। সৎ করদাতা সৎ আয়ের মানুষ এইটাকে সামনের দিকে নিয়ে আসেন এবং সেটার জন্য যদি তাদের কস্ট অফ প্রাইস কমাতে হয় এটা কমাতে পারেন। আমার ফাইনাল রেকমেন্ডেশন 5 নাম্বার বলছি, সেটা হলো যে অবশ্যই বাংলাদেশে এইটা আমার একটা সুদের হারের জন্য এইটা সম্ভব না আর কি। সো আপনাকে লং টার্ম ফাইন্যান্স লাগবে। লং টার্ম ফাইন্যান্স আমাদের নাই। হ্যাঁ, আমাদের এখন 10-15 বছর বেশি আপনি ঋণ পাবেন না, যে কারণে ইএমআই যেটা আমরা বলি এটা অনেক বেশি হয়। এইটা আপনার করতে হবে এবং সার্বিকভাবে আমি মনে করি যে যারা ব্যবসায়ী আছেন এটা ওনাদের দায়িত্ব হলো যে এইটার ভিতরে অনেক ধরনের অনিয়ম আছে। চুক্তি যেভাবে করা হয় সেই সময় মতো দেওয়া হয় না এবং পার্টিকুলারলি যারা মধ্যবিত্ত আছেন সেই ফ্ল্যাটগুলো দেওয়া হয় না এবং এটার কস্ট বাড়তে থাকে, ওনারা এটার দাম বাড়াতে থাকেন। এটা আদালত পর্যন্ত গিয়েছে এবং তারপরে এটাকে অনেক সেই ব্যাপারগুলো আছে, এগুলো বন্ধ করেন। এই জায়গাটা একটা ভালো রেগুলেশনের দরকার রয়েছে, যেটা বায়ার এবং সেলার রিহ্যাবের মতো প্রতিষ্ঠানের আরও শক্তিশালী ভূমিকা নেওয়া উচিত। আমি মনে করি যে বিজিএমএ বা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারা যেভাবে কাজ করেন, শক্তিশালী প্রতিষ্ঠান উচিত তার যারা বায়ার আছেন তাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করার জন্য, সবসময় খালি কালো টাকা চাওয়ার জন্য যেন ওনারা দেনদারবার হিসেবে পত্রিকায় না আসেন। সেটি অবশ্যই আমাদের চিন্তা করতে হবে। হয়তো সামনের অনেকগুলো সংস্কারের বিষয় আসছে, আমরা হয়তো এই জায়গাটিতেও হয়তো দেখতে পাবো কিছুটা সংস্কার। একটি ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি আবাসনে মধ্যবিত্ত নেই, কেন নেই সেটি একটা বিশাল প্রশ্ন। আমি নাইমুল হাসানকে জিজ্ঞেস করতে চাই যে আমরা দেখি যে অনেক কিছু আমদানি করা হয়, কোনো আমদানি দেখা যায় এত উচ্চ মূল্যের হয় সেটি আসলে কাগজে কলমে দেখানো হয় না। আমাদের অনেক র ম্যাটেরিয়ালস বাইরে থেকে আমদানি করতে হয়, আমরা নিজেরা কেন উৎপাদনে যাচ্ছি না? এই যে প্রক্রিয়াটি, মূল্যস্ফীতির কারণে আবার দেখছি যে দাম বেড়ে যাচ্ছে, আমরা তখন বলছি রড সিমেন্ট সব কিছুর দাম বেড়ে গেছে তাই আবাসনের দাম বেড়ে গেছে। এটি কতটুকু সত্য? আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি তৌফিক ভাইয়ের ইয়েটা বলি। 5টা উনি পয়েন্ট দিয়েছেন, আমি অনেকগুলোর সাথে একদমই একমত। মানে আমাদের জন্য আসলে ওই যে বৈষম্য বিরোধী, এবার আসলে সবচেয়ে ক্যাচি ওয়ার্ড আমার মনে হয় বৈষম্য। আমাদের সমাজ থেকে বৈষম্যটা আমরা কীভাবে দূর করতে পারি? এই যে মধ্যবিত্ত বললেন, মধ্যবিত্তকে আমি কিভাবে আনবো? মধ্যবিত্তের সাথে অন্যদের বৈষম্য কিভাবে দূর করবো? মধ্যবিত্তের সাথে অন্য মানে যারা সরকারি চাকরি করছে তাদের বৈষম্য কিভাবে দূর করব, যারা প্রাইভেট সেক্টরে আছে তাদের কিভাবে দূর করব, এবং যারা আমরা সেলফ এমপ্লয়েড তাদের কিভাবে দূর করব। এই বৈষম্যগুলো যদি আমরা সমাজে দূর করার জন্য নীতিমালা তৈরি করতে পারি লং টার্ম, তাহলে কিন্তু সবারই উৎসাহিত হবে। এই হলো 1 নাম্বার। এই যে তৌফিক ভাই যেটা উচ্চারণ করলেন যে আমাদের এনবিআর বলেন যে আমরা যদি রেজিস্ট্রেশন কস্ট কমাই তাহলে ওদের ইনকাম কমে যাবে, একদমই ভুল ধারণা। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে অপ্রদর্শিত আয় এই রিয়েল এস্টেট সেক্টরে। যিনি কিনছেন 10 টাকা দিয়ে কিনে 5 টাকা দেখাচ্ছেন, আমি যারা বিক্রি করছি 10 টাকা বিক্রি করে 5 টাকা দেখাচ্ছি। এই ডিসপ্যারিটিটা কিভাবে আমি দূর করতে পারি? গভর্নমেন্ট আমাদের কাছ থেকে 13 থেকে 15% রেজিস্ট্রেশন কস্ট নেয়, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ইন দ্য হাইয়েস্ট ইন দিস। আমাদের যদি আশেপাশে দেখি মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সবগুলোই আমাদের চেয়ে কম। আপনি ডেভেলপ কান্ট্রি তো বাদ দিলাম, ওরা তো অনেক কম। আপনি রাজুকের কথাও বলছিলেন। আমি বলছি যে আমরা তাহলে আমাদের এই যে আপনি বলছেন সমতা আনবো কিভাবে, আমরা ব্যবসায়ীরা সৎভাবে কি কাজ করতে পারি? আমি যখন আমাদের একটা অথরিটি আপনি জানেন রাজুক, মানে এটা বলা হয় যে ইটও নাকি পয়সা খায়। তো এই যে আমাদের একটা তৈরি হয় সকাল থেকেই যে আমি প্ল্যানটা দিয়েই আমি যদি 1 মাসের মধ্যে না প্ল্যানটা পাস করতে পারি তাহলে কি হবে? আমি ল্যান্ডওনারের সাথে করতে পারবো না। তৈরি ভাই যেটা বললেন আমি তো পুরোপুরি আমার নিতে রাজি। আমি যখন একটা ল্যান্ডওনারের কাছ থেকে এবং একজন বায়ারের কাছ থেকে পয়সা নিয়ে সময় মতো ফেরত দিতে না পারবো, তৌফিক ভাই আমি পয়সা দিতে রাজি, কিন্তু সেই ব্যবস্থাটা আমাকে করে দেন। কেন আমি আসলে দিতে পারলাম না? আমি যে দিতে পারছি না, এই যে সকাল থেকে শুরু হয় প্ল্যান পাসে 3 মাস থেকে 6 মাস, 6 মাস থেকে 9 মাস। তারপর আপনি যে বললেন এই যে ইম্পোর্ট, অনেকেই ইম্পোর্ট করছে, এগুলো অবশ্যই আপনি বলেন কিছু আপনি যে বললেন ডেভেলপ করছি না কেন, কারণ কিছু বায়ারের এমন ক্ষমতা, কোত্থেকে এত টাকা পয়সা আসে আমি জানি না। একটা দেখবেন লাইটই কিনবে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা, তার জন্য স্পেশালি কেনা হচ্ছে, এমন উদাহরণ আমরা পেয়েছি। এই ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের চিন্তা করতে হবে যে আমরা সাবস্টিটিউট, আপনারা তৌফিক ভাইরা বেটার বলতে পারবে, ইম্পোর্ট সাবস্টিটিউট ইজ এ বিগ ফ্যাক্টর,
যে আমরা কোন কোনগুলি আমাদের না আনলেও চলে, আমরা কেন আনবো ওগুলি আস্তে আস্তে আমরা নিজেদের তুলনা করি। এখন দেখেন লোকাল প্রোডাক্টে অনেক কিছু ভালো হচ্ছে, আমরা কিন্তু চোখে দেখিও না। আমরা যাদের পয়সা আছে তারা দেখারও চেষ্টা করি না যে আমাদের লোকাল প্রোডাক্টটা কত বেটার। সো আপনি এইগুলি সবগুলো মিলিয়ে, মানে আমাদের কথা হলো যে এইগুলি আসলে অনেক কিছু হয়ে গেছে। আমরা এখন থেকে কি করতে পারি, আমি সবসময়ই বলি যে আমরা যদি যেই ধরেন প্ল্যান পাশে আমরা ঠিক মতো মানিনি, ওকে আপনি আসেন একটা একদম করে এখন থেকে ফাইন দেন, যে আপনি ফাইন দিয়েছেন এই টাকা হবে না। আপনাকে শুধু একটা উদাহরণ দেই, আমাদের দেশের মধ্যেই এক এলাকার ফার একরকম, আরেক এলাকার ফার একরকম। আমার একজন বয়স্ক চাচা সারা জীবন বাড়ি করেনি, সে কি অন্যায় করে ফেলেছে? উনি যে বাড়িটা করেনি বা করতে পারেনি, তার পাশে 12 তলা, আর উনাকে এখন করতে দিবে 6 তলা। এই যে আপনি বলতেছেন যে ঘনবসতি তো আমরা দেখতেছি করুণ অবস্থা, কিন্তু তাই বলে কি আমরা মানে ওটা মেনে নিয়েই চলবো? আমাদের নগর পরিকল্পনা আমরা কি ড্যাপের বাইরে আমরা তো চাই অবশ্যই একটা সুন্দর শহর হোক, সবকিছু মিলিয়ে একটা সুন্দর শহর আমরা দিতে পারি, কিন্তু এই দিতে পারার জন্য কি কি স্যাক্রিফাইস করতে হচ্ছে, কাদেরকে করতে হচ্ছে? ওই যে আপনি বললেন না বৈষম্য আমাকে আনতে হবে, আমি যে স্টেক হোল্ডার তহিবাকে নিতে হবে, ইকোনমিক ভাবে কি হয়, যিনি ল্যান্ড দিচ্ছেন, আপনি একটা জমি আছে তাকে আসতে হবে যে সে এই জমিটা দিয়ে কি পেতে চায়। জি, সো সব স্টেক হোল্ডার যদি একসাথে না বসাই তাহলে এইটার মানে এটার উন্নয়ন আমি কোনো কিছু চোখে দেখি না। জি অবশ্যই, যেহেতু হচ্ছে সমতায় সেখানেও একটা অসমতা আছে। যদি আমরা আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলোকে দাঁড় করাতে চাই, তাদেরকে উৎসাহিত করতে চাই, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের নিজেদেরও এই বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে। আমি তৌফিকুল ইসলাম খানের কাছে যদি জানতে চাই, আমরা সবসময় বলি যে কালো টাকা সাদা করার অন্যতম একটি মাধ্যম হয়ে গেছে অনেকটা আবাসন খাতে, এমনকি শেষের দিকেও আমরা দেখেছি এই অর্থ বছরের যখন ঘোষণা করা হয়েছে সেখানে অনেক ধরনের কালো টাকা কেন সাদা করা হবে। অর্থ পাচার আসলে কি কতটা জড়িত যখন আবাসন খাতে? এটিকে আসলেই কালো টাকা সাদা হয় নাকি অর্থ পাচারের সাথেও কিছুটা জড়িত থাকে? তিনটা জিনিস আছে। একটা হলো যে আপনি প্রতি মানে ধারাবাহিকভাবে অন্তত গত 10-15 বছর ধরে কোনো না কোনোভাবে এই সেক্টরে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে অলমোস্ট এভরি ইয়ার। কোনো ইয়ার বাদ দিয়েছে কিনা আমি সেটা মনে হয় যায় নাই, আছে, এবং মোর দ্যান ওয়ান, হ্যাঁ, একাধিকভাবে দেওয়া হয়েছে। খুব বেশি এটাতে মানুষ সাদা করে তাও না, এটার সাকসেস রেট অনেক বেশি তা না, হ্যাঁ, কিন্তু থাকে। হ্যাঁ, তো যেহেতু প্রতি বছরই থাকে, মানুষ জানে যে এটা সামনেও থাকে। আই ডোন্ট নো, কিন্তু প্রতি বছরই আমি আমার রিহ্যাবের বন্ধুদের সাথে বা বড় ভাইদের সাথে আমার একটা বড় মনোমালিন্যের কারণ হলো ওনারা এটা খুবই চান। ওনারা, আমি নিজেও ওনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ওনারা আসলে কত টাকা সেল করতে পারছেন এটার জন্য। কিন্তু ওনারা সকল ব্যবসায়ী গ্রুপ, আমার মনে হচ্ছে, আমি গতবারের বাজেটটার কথা বলি, সকল ব্যবসায়ী গ্রুপ, সকল ইকোনমিক অ্যানালিস্ট বলছেন যে 15% এইভাবে দিয়ে আপনারা সাদা করতে দিয়েন না। শুধু ওনারা বলছেন যে প্রকাশ্যে যে এইটাকে রাখা হোক, এবং এটা ওনাদের পাওয়ারের কারণে কিনা জানি না, কিন্তু সংসদে এটা থেকে গেছে, এটা চেঞ্জ হয় না। এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটা বাদ দিল। এটা হলো এক। ফলে এইটা সেক্টরটা ইজ নোন অ্যাজ ওই কালো টাকা রাখার। দ্বিতীয় হলো যেটা, সেটা হলো যেটা আমরা আলোচনা করলাম যে সেক্টরটা কালো টাকা উৎপাদন করে, মানে নট নেসেসারি। একটা হলো যে এখানে ফিডও করে, আপনি অন্যায়ভাবে উপার্জিত অর্থের বিনিয়োগের একটা বড় জায়গা হলো এইটা, এবং যেহেতু এদেরকে কোনোদিন ধরা টরা হয় না, এইখানে সবাই খুবই আরামে আছেন, সবাই সেখানে রাখেন। তৃতীয়, এবং সেই জায়গাটাতে হলো আপনার ওই ওনারাও যেটা বললাম যে ওনারা কালো টাকার অংশ হয়ে যান, আমি মনে করি আর কি। আমি জানি না ওনারা কীভাবে করেন এটা, আমার রেজিস্ট্রেশন কস্ট যদি উনি কম দেখান, উনি তো বিক্রি করতেছেন বেশি দামে, তারপরে এই টাকাটা ওনাদের সাদা করতে থাকতে হয়। এটা ওনারা কীভাবে করেন না হলেও এটাকে, সো ওনাদের অ্যাকাউন্টিং সিস্টেম উইল বি, আমি মনে করি যে প্রত্যেকটা, আপনি যদি ডেভেলপার কাছে যান, এটা ওনারা বলবেন যে আমাদের কিছু করার নাই, হাত পা বাঁধা, কিন্তু প্রত্যেকটা ডেভেলপার কোম্পানি আমি মনে করি যে ওনাদের অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে ফ্ল থাকার কথা। আমরা যেটা গবেষণায় পেয়েছি, কেউ এটার থেকে ইমিউন্ড আছেন এটা আমি মনে করি না। সো এটাকে সিরিয়াসলি ভাবতে হবে যে একটা সেক্টর প্রত্যেকে কর ফাঁকির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, একটা এন্টায়ার সেক্টর বাই ডিফল্ট। এইটা কোনোভাবেই একটা অর্থনীতির জন্য কাম্য হতে পারে না। এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী না, ইট ইজ এ টোটাল সেক্টর। এটা অত্যন্ত দুঃখজনক, আমি মনে করি অংশীদার হয়ে যাচ্ছে। তৃতীয় যেটা হচ্ছে, এটা আমি বলি, সেটা হলো যে একটা বড় চেঞ্জ আসছে, সেটা হলো যে বাংলাদেশ থেকে যারা 70 দশক 80 দশকে যারা বিদেশে পাড়ি জমিয়েছেন, ওইখানে থেকে যাচ্ছেন প্রবাসীরা,
তাদের যারা সেকেন্ড জেনারেশন আছে তারা এখন ধরেন তারা বড় হয়েছেন, তাদের কাছে এখন এই দেশের ভিতরে যে সম্পত্তি ছিল এগুলো রয়ে গেছে। তো এইখানে অনেকেই সেল করে দিচ্ছেন, সেল করে দিয়ে এইটাকে ওনারা নেওয়ার জন্য কোনো লিগ্যাল সিস্টেমের ভিতর দিয়ে যাচ্ছেন না, কারণ এটা খুবই মানে এটা যাচ্ছেন না কারণ এটা খুবই কঠিন। এইটার ভিতর দিয়ে এটার কোনো পরিষ্কার গাইডলাইনও নাই, হ্যাঁ, যে আপনি এটা করতে পারেন কি পারেন না এটাও নাই, কারণ বাইরে বিনিয়োগ যে কোনো টাকা অর্থ নিতে হলে আমাদের বাংলাদেশ থেকে খুবই কঠিন এটা। তো ওনারা এটা বৈধ পথে এটা যাচ্ছেন না। তো এইটার একটা বড় ফিড আমি দেখেছি, এটা আমরা গবেষণার ভেতরেও কিছুটা আছে কিছুটা নাইও, আর কিন্তু আমরা যেটা শুনি আমাদের অবজারভেশন এবং এর ভিতর থেকে যে একটা বড় অংশ নট নেসেসারিলি এগুলো অবৈধ টাকা, কিন্তু এটা বাইরের অর্থে যাচ্ছে এবং সেটা যাচ্ছিল হুন্ডির মাধ্যমে। এখন কিভাবে হয় সেটা হলো যে এই হুন্ডিটা যখন বাইরে এই টাকাটা যায় লিগ্যাল অর্থ, ওনার নিজের সম্পত্তি, যে সম্পত্তি ওনার কোনো সমস্যা নাই, কিন্তু যখন বাইরে যাচ্ছে সিমিলার আপনি হুন্ডিটা কাজ করে এভাবে যে আমার দেশের ভিতরে যে রেমিটেন্সের অর্থ ধরেন আমি ফর এক্সাম্পল, ওই অর্থটাকে কিন্তু ওরা অবৈধ পথে রেখে দিয়ে ওটা ব্যাংকিং চ্যানেলে আসতে দিচ্ছে না। সো সার্বিকভাবে এটা আমার ইকোনমির জন্য খারাপ। তো এই ধরনের একটা ট্রেন্ড বাংলাদেশে এসছে। আমি মনে করি এইটার দিকে এখন নজর দেওয়া দরকার, এটা রেগুলেশনের ভিতরে আনতে হবে, কারণ ওইটাও বাস্তবতা যে এর পরের জেনারেশন হয়তো আর ফিরবেন না, কিন্তু সুতরাং তাদের লিগাল টাকা ওনারা কিভাবে কোনো একটা কর এবং দিয়ে ওনারা করও দিচ্ছেন না, কিন্তু কোনো এটা জাস্ট করে দিচ্ছেন এবং এটা। সো এইটাকে একটা রেগুলেশনের ভিতরে নজরে আমার মনে হয় যে নীতি নজরের বাইরে আছে, সেই নীতি নজরের ভেতরে ওইটাকে আনতে হবে। একটি বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছি আবাসনের মধ্যবিত্ত নেই, কেন নেই সেটি নিয়ে এরই মধ্যে অনেক কিছু বলা হয়ে গেছে, দুর্নীতির বিষয় পর্যন্ত এসছে। দুজনের কাছেই আমার প্রশ্ন থাকবে, এটি যেহেতু শেষ পার্ট আমাদের, সেটি হচ্ছে যে যারা এই কালো টাকার, আমরা বুঝতে পারছি যে কারো হাতে অনেক বেশি টাকা চলে যাওয়ার কারণে কেউ বঞ্চিত হচ্ছে, এবং তার যে আমরা যদি বলি হকের কথা বা ইয়ের কথা, তিনি বঞ্চিত হন। আমার এলাকাতেও দেখেছি যার ক্ষমতা আছে টাকা আছে তিনি এলাকায় ঢুকছেন, এলাকা থেকে মানুষ বের হয়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে। যদি এই জায়গায় বলি যারা এই অর্থ দিয়ে কেনেন এবং অন্যের জন্য জিনিসটাকে দুর্মূল্যের করে ফেলেন, তাদেরকে কি আসলে বের করা যায় না? তারা তো অর্থ দিয়ে তারা সব ডিট করেন, সব কিছু করেন। রিহ্যাব থেকে কি এটির বিষয়ে সাহায্য করতে পারেন, বা করের বিষয়গুলো যারা রাজস্ব থেকে এটি কিভাবে করতে পারেন? আমি বলি যে আসলে মূলত যেটা হয়েছে, আমাদের একটা তৌফিক ভাই ভালো পয়েন্ট দিয়েছেন যে আমাদের আসলে অনেক টাকা আমরা না চাইলেও অপ্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। বারবারই ওনারা কালো টাকা বলেন, আমরা ঠিক কালো টাকা না বলি, আমাদের অপ্রতিষ্ঠিত আয় হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অনেক দিন ধরে চলছে। মানে এটার একটা কিছু না, এই বৈষম্যটা আমার মনে হয় এখন দূরীকরণের জন্য সবচেয়ে ভালো সময়, যে এটা একদম ওয়ান্স ফর অল এটাকে সেটেল করতে হবে। আর কতদিন আমরাও বহন করব? একজন 50 টাকার জিনিস আমরা রেজিস্ট্রি করতেছি 30 টাকা দিয়ে, 100 টাকার জিনিস রেজিস্ট্রি করতেছি 50 টাকা দিয়ে। এই যে বাকি টাকাটা থেকে যাচ্ছে সেটা কোথায় যাবে? আসলে অর্থনীতি কোন জায়গাটা যুক্ত হবে? কোথাও যুক্ত হবে না, বরং আমরা প্রতি বছরই আমরা বিভিন্ন সংস্থার সাথে এটা একটা মিলঝিল করে আমরা কোনো রকমের একটা গোজামিল, আপনি যদি বলেন একদম মানে আমি সাদা অর্থে বলি যে আমরা গোজামিল দিয়ে সবাই চলছে, আমাদের সমাজটাই অনেক কিছু গোজামিল দিয়ে চলছে। আর যেটা বলছে ওই যে উনি বলছে যে একটা লিগ্যাল, আপনার জমি আছে, আপনার জীবনও দেশে ফিরবেন না, আপনি টাকাটা বাইরে নিয়ে যাবেন, এটার একটা সিস্টেম তো করতেই হবে। যদি না করি, উনি যেটা বললেন এটা ডাবল ইফেক্ট, একটা হচ্ছে আমাদের হুন্ডি করে বাইরে যাচ্ছে, আবার হুন্ডি করে টাকা আসছে, মানে দুটোতেই কিন্তু আমরা লস হচ্ছে। সরকারের একটা ট্যাক্স পাচ্ছে না, আবার আমাদের বৈধ সোর্সে আমরা রেমিটেন্স আনতে পারছি না। তৌফিক ভাই, রিফর্মটা কোন জায়গায় দরকার? রাজস্ব, রাজুক, অনেকগুলো বিষয়ের জায়গায় কিন্তু রিহ্যাবও আসলে আমরা যতটা বুঝলাম যে ফাইট করছে। এটা একটা কম্প্রিহেন্সিভ লাগবে। আমি যেটা বললাম যে একটা জায়গা হলো যে প্রাইসিংয়ের, যেটা বললেন যে দামে রেজিস্ট্রেশন অনুযায়ী এইটাকে ফিক্স করতে হবে, এবং এটার জন্য আপনার এনবিআর এর সাথে মিলে এটাকে চিন্তা করতে হবে। এখানে ল্যান্ড অফিসও আছে, ওনাদেরও ট্যাক্স আছে, সো এটা 2-3টা সংস্থার ব্যাপার। দ্বিতীয় হলো যে এটাকে যদি আপনি ঠেকাতে চান দুর্নীতি, আমার মনে হয় যে এটা এখনকার বাংলাদেশে একটা সুযোগ আছে যে আপনি নতুন করে সংস্কার করছেন তো, এবং দুর্নীতি ঠেকাতে যাচ্ছেন। তো সেইখানে বড় বিষয় হলো যে টেকনোলজিটার আমি কথা বললাম যে আমাদের যেহেতু ন্যাশনাল আইডি আছে এবং নাম্বারটা ইউনিক নাম্বার, এটা সম্ভব আমার যে হোল্ডিং ট্যাক্স, আমার যে ট্যাক্স সিস্টেম এবং আমার যে ব্যাংকিং চ্যানেল, এটাকে কানেক্ট করা।
এটাকে কানেক্ট করলেই এটা খুবই ইজিলি করা যাবে। সো এইটা করতে হবে এবং আমি মনে করি যে মানে এইটাই আমি দাবি করছিলাম যে রিহ্যাব এগিয়ে আসা উচিত, যে আমরা যে মানে রিহ্যাবের যারা ব্যবসায়ী আছেন তারা দীর্ঘদিন ধরে যে অটোমেটিক্যালি না চাইলেও, আমি চাই কি চাই না এটা আমি যাচ্ছি না, যে ওনারা না চাইলেও যে এই যে ওনাদের মানে কন্টিনিউয়াস দুর্নীতি করতেছে, এইটা থেকে ওনাদের বেরিয়ে আসার সুযোগ আছে। আপনারাই দাবি নিয়ে আসেন যে আমরা রিফর্ম করি, যেন এই সেক্টরটাকে সবাই যে একটা খারাপ চোখে দেখে, মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে থাকছি আমরা, কারণ এটা সাস্টেনেবল হবে না এই প্রক্রিয়ায় কোনো উন্নয়ন। আমরা এটা দেখেন যেই এইবারের আন্দোলন একটা বড় গেছে, অনেক ক্ষমতা বলেন, অর্থনীতি বলেন, অর্থনীতির যেই ফাঁপা বিষয়টা ছিল এটাও আপনারা টের পেয়েছেন। একই রকমভাবে এই সেক্টরও একসময় টের পাবে যে এইভাবে এটা টেকসই হইতে পারে না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছি, আবাসন। সবারই একটি স্বপ্ন থাকে যে তার একটি নিজের বাসস্থান হবে, সেই জায়গাটি কারো কারো জন্য সমতার থেকে তারা বঞ্চিত হন। সেখানে নীতি এবং অনেকগুলো পরিবর্তনই প্রয়োজন, এবং সেখানে দুর্নীতিও বিষয় রয়েছে, কালো টাকা সাদা করার বিষয়েও আমরা কথা বলেছি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।